জোশ কিন্তু একদম হাই, কারণ এখন নেমে পড়েছে হচ্ছে ইন্দোনেশিয়াতে, ইন্দোনেশিয়ার ক্যাপিটাল জাকার্তায়। আর এটা হচ্ছে আমার জন্য 11 নম্বর দেশ। এতভাবে ফ্লাইট কাঁপছে না। তো ইমিগ্রেশন করার পর চলে গেলাম হচ্ছে সিকিউরিটিতে। সিকিউরিটি আমাদের দেশে যেরকম হয় এখানেও কিন্তু সেরকম। আপনারা কি বালি যাওয়ার প্ল্যান করছেন? ইন্দোনেশিয়া কি করে যাবেন? ফ্লাইট খরচা কত? ভিসা কি করে করবেন? ইমিগ্রেশন কেমন হয়? এইসব প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন? তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। যারা আমার মালয়েশিয়া সিরিজ দেখেছেন তারা জানবেন আমি চলে এসেছিলাম কলকাতা থেকে মালয়েশিয়া, কিন্তু সেটা ছিল একটা ট্রানজিট পয়েন্ট। আসল ডেস্টিনেশন তো ছিল ইন্দোনেশিয়া, আর সবার বাকেট লিস্ট ডেস্টিনেশন বালি। আজকের এই ভিডিওতে আপনাদের সব রকম ইনফরমেশন দেব ইন্দোনেশিয়া যাওয়ার, যাতে আপনাদের ড্রিম ট্রিপটা প্ল্যান করতে কোনো অসুবিধাই না হয়। তাই চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি হচ্ছে পেনাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। এইখান থেকে এয়ারপোর্টের দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার, আর টাইম লাগবে আধ ঘন্টা। আমাদের এত টান প্ল্যান ছিল আর টাইম এস্টিমেশনে একটু গন্ডগোল হয়েছে। তো আপনাদের কিন্তু পেনাংয়ের জন্য আইডিয়ালি 2 থেকে 3 দিন কিন্তু রাখবেনই। ভালো করে এক্সপ্লোর করুন, তারপর চলে যান এয়ারপোর্টে, আর পেনাংয়ের সবগুলো জায়গা দেখেও নিতে পারবেন। চলে এসেছি এখন পেনাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সময় হয়ে গেছে হচ্ছে 2:24। পেনাংয়ে কিন্তু একটাই এয়ারপোর্ট রয়েছে, তো আপনাদের ডোমেস্টিক হোক চাই ইন্টারন্যাশনাল হোক আপনাদের কিন্তু এখানেই আসতে হবে। আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে 3:50 দুপুরবেলায়। এখানেও কিন্তু আমাদের দেশের মতন প্রচণ্ড হর্ন দেয়, কিচ্ছু করার নেই। সব জায়গায় দেয় না, কিন্তু এখানে দাদা দিচ্ছে। তো এবার ভেতর দিকে ঢুকে যাই। হাতে রয়েছে 1.5 ঘন্টার টাইম। ঝপাঝপ করে ইমিগ্রেশন, সিকিউরিটি যা যাবতীয় ফর্মালিটিস আছে সেই সবগুলো করার পর তারপর আপনার সাথে কথা বলবো, কারণ টাইম হাতে কম। আর আপনাদের ডিটেল ইনফরমেশন দেব যদি আপনারা মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া যান তাহলে কি কি লাগবে না লাগবে। আর এই ভিডিওতে এটাও বলে দেবো যদি আপনারা ইন্ডিয়া থেকে ইন্দোনেশিয়া যান তাহলে কি ফর্মালিটিস আছে, ভিসা খরচা, ফ্লাইট খরচা এবং যাবতীয় জিনিস। এখানে কিন্তু আপনাদের নামিয়ে দেবে। তো ওইদিকে দেখুন লেভেল 3 কার পার্কিং আছে, কিন্তু ওদিকেও আপনারা যেতে পারেন বা ওদিকেও ড্রপ হতে পারে, বা প্রাইভেট গাড়িতে কিন্তু আপনারা ওখানে রাখতে পারেন। আর এটা হচ্ছে এখানকার এয়ারপোর্ট। একটা ইনফরমেশন ঢোকার আগে দিয়ে দিই, সেটা হচ্ছে এখান থেকে ফ্লাইট হচ্ছে এয়ার এশিয়ান আমাদের, সেটা আমরা অ্যাড করেছি উইথ লাগেজ, মানে 20 কিলো লাগেজ রয়েছে। কৌশিকদা খাওয়ার দাওয়ার অ্যাড করেছে, আমি সেটা করিনি। আমার পড়েছে হচ্ছে 8,250 টাকা মতন। ঢোকা মাত্রই কিন্তু এয়ার এশিয়ার কাউন্টার দেখতে পেয়ে গেছি। তো প্রথমে সেই এয়ার এশিয়ার কাউন্টারে যাব, সেখান থেকে টিকিট কালেক্ট করব। মানে আমার কিন্তু অলরেডি ওয়েব চেক ইন করা আছে, কিন্তু এখানে লাগেজ ড্রপ করতে হবে আর টিকিটটা নিতে হবে, নিয়ে তারপর যাব সিকিউরিটি আর ইমিগ্রেশনের দিকে। তো এইটা দেখে নিন একবার। আর এখানে দেখুন ওয়াশরুম, এখানে কিন্তু ফ্লাইট কোনটা কোথাও আসছে সেটার বোর্ড, এখানে কিন্তু কারেন্সি এক্সচেঞ্জ সব কিছু রয়েছে। আমাদের কাছে অনেকটা মালয়েশিয়ান কারেন্সি রয়ে গেছে, তো সেটা চেঞ্জ করব, কিন্তু একটু বাদে। আগে এখান থেকে টিকিটটা নিয়ে নিই। বিশাল ভিড় এখান থেকে। এয়ার এশিয়া কিন্তু মেনলি চলে যতদূর জানি, তো এখানে কিন্তু ভালো ভিড়। এয়ার এশিয়া কিন্তু চিপ অপশান এখান থেকে। আর আমি যতদূর জানি এখান থেকে ম্যাক্সিমাম ফ্লাইটসে কিন্তু এয়ার এশিয়ার ইন্টারনাল যে ফ্লাইটগুলো চলে সেগুলো কিন্তু এয়ার এশিয়া। আর এখান থেকে যদি বাইরে যান বা ধরুন সিঙ্গাপুর যান, আপনি ধরুন ইন্দোনেশিয়া যান, সেগুলো কিন্তু এয়ার এশিয়া। এই ভিডিও শুরুতে যেমনি বলেছিলাম যে আপনারা যদি কলকাতা থেকে যান সেই সব ইনফরমেশন কিন্তু শেয়ার করব। তাই আপনাদের বলে দিই, যদি আপনারা ফ্লাইট নেন কলকাতা থেকে জাকার্তা বা বালির জন্য তাহলে কত খরচা পড়তে পারে। আমি যতদূর দেখেছি কলকাতা থেকে ডিরেক্টলি কিন্তু কোনো ফ্লাইট নেই বালি বা জাকার্তার জন্য। আপনাদের আইদার ট্রানজিট করতে হবে কুয়ালালামপুর অথবা ব্যাংকক। যদিও ভারতবর্ষের অনেক স্টেট থেকে কিন্তু ডিরেক্ট ফ্লাইট রয়েছে ইন্দোনেশিয়ার জন্য। সবচেয়ে সস্তার ফ্লাইট যদিও এয়ার এশিয়ার। 10,000 টাকার মধ্যেই উইদাউট চেক ইন লাগেজ কিন্তু আপনারা ফ্লাইট পেয়ে যাবেন বোথ জাকার্তা আর বালির জন্য। আপনারা যদি একটু ভালো ফ্লাইটে যেতে চান উইথ চেক ইন ব্যাগেজ, তাহলে আপনাদের খরচা পড়ে যাবে 16,000 টাকা মতন জাকার্তায় যেতে, আর বালি যেতে মোটামুটি 22 থেকে 23,000 টাকা। এখান দিয়ে ঢুকছিলাম, তো একজন বললেন এখান থেকে আগে ব্যাগেজ ট্যাগটা নিয়ে নিতে হবে। তো ব্যাগেজ ট্যাগ কালেক্ট করার জন্য কিন্তু এইখানে দেখুন সব মেশিনগুলো রয়েছে। এই মেশিন থেকে ব্যাগেজ ট্যাগ নিয়ে এই চেক ইন যে ব্যাগ আছে এখানে একটা ট্যাগ লাগাতে হবে, তো সেটা লাগিয়ে দেবো। তো এখান থেকে কাউন্টার থেকে নিয়ে নেওয়া যাক। এই দেখুন আমি অলরেডি কিন্তু ওয়েব চেক ইন করে রেখেছি, তো আমার কাছে বোর্ডিং পাস আছে। এখানে কিন্তু পিএনআর পেয়ে যাবেন। আর এই মেশিনে আপনি যখনই পিএনআর এন্টার করবেন তখন কিন্তু আপনার নাম দেখিয়ে দেবে, ডিটেলস দেখিয়ে দেবে, কয়েকটা ডিক্লারেশন আপনাকে এখানে টিক করে দিতে হবে, অ্যাকসেপ্ট। মেনলি হচ্ছে হ্যাজার্ডাস জিনিস আছে নাকি, ব্যাগেজে ব্যাটারি নিয়েছেন নাকি, সেইগুলো কৌশিকদারে এন্টার করছে। তো এইগুলো দেখুন এখানে পাসপোর্ট নাম্বার দিতে হচ্ছে, ন্যাশনালিটি, এক্সপায়ারি ডেট সব কিছু দিয়ে তারপরে কিন্তু আপনারা এই ব্যাগেজটা প্রিন্ট করতে পারবেন। এখানে কিন্তু আপনারা একবার চেক করে নেবেন। কৌশিকদার স্প্রেটা কিন্তু এখানে ছিল, এখানে কিন্তু 100 ml বেশি কিন্তু কোনো লিকুইড অ্যালাউ করবে না।
আর খেয়াল রাখবেন ব্যাগেজ মানে যে চেক ইনটা যাচ্ছে সেখানে কিন্তু যেন কোনো ব্যাটারি আইটেমস না থাকে। এই যে আমার পেছনে দেখছেন এখানে কিন্তু চেক ইন করে দিলাম, আর চেক ইনের এখানে কিন্তু কিচ্ছু করলো না আর কি। মেনলি ব্যাগটা নিল, আমাদের যে ব্যাগেজটা একটা প্রিন্ট করা ছিল সেটা স্ক্যান করলো, আর তাহলে জিজ্ঞেস করলো যে এখানে কিছু আপনার ওই ব্যাটারি এইসব আইটেমসগুলো আছে নাকি, তো সেইগুলো দেখে স্ক্যান করে কিন্তু নিয়ে নিল। কৌশিকদার ব্যাগের ওজন হচ্ছে 11 কিলো আর আমার মনে হয় 14 কিলো মতন। তো দুটো ব্যাগ দিয়ে দিলাম, 20 কিলো ইনক্লুড করা ছিল। আর 20 কিলোর মধ্যে কিন্তু যত ইচ্ছে আপনারা ব্যাগ নিতে পারেন, এয়ার এশিয়ার কিন্তু এই সিস্টেমটা আছে। আর এখানে আপনি ডোমেস্টিক করুন বা ইন্টারন্যাশনাল করুন, ইন্দোনেশিয়া বলুন, কুয়ালালামপুর বলুন, মালয়েশিয়া বা এইসব দিকে কোনো কিছু কিন্তু প্রশ্ন করে না, কারণ চট করে গিয়ে তাড়াতাড়ি ইমিগ্রেশন আর সিকিউরিটি করিয়ে নিই। আর এইখানে দেখুন এরপর কিন্তু ট্রলি নিয়ে যাওয়া যায় না, এদিকে রয়েছে ইমিগ্রেশন ইন্টারন্যাশনাল ডিপার্চার্স। এখানে প্রচুর খাওয়ার দোকান, সুভিনিয়ারের দোকান, লাউঞ্জগুলো মনে হয় ভেতর দিকে আছে। আর এইখানে দেখুন কিছু খাওয়ার থাকলে, রেস্ট করা থাকলে সব কিছু কিন্তু ব্যবস্থা এখানেই আছে। আমরা এখন ইন্টারন্যাশনাল ডিপার্চার দিয়ে ঢুকে যাব। এখন সময় হয়ে গেছে হচ্ছে দুপুর 3:03, আর আমাদের ইমিগ্রেশন, সিকিউরিটি, চেক ইন সব কমপ্লিট। এখন ভেতরে ঢুকে পড়েছি। আমাদের গেট নাম্বার হচ্ছে A1A, আর এয়ার এশিয়ার ফ্লাইটে করে আমরা যাব হচ্ছে জাকার্তা, যেটা কিনা ক্যাপিটাল অফ ইন্দোনেশিয়া। এখন একটু কাজ ছাড়বো, পারলে লাউঞ্জে যাব, আর আমাদের যে খাওয়া দাওয়াগুলো আছে সেইগুলো খেয়ে নেব। কিন্তু আপনাদের সব ডিটেলগুলো আগে চট করে শেয়ার করে দিই। এখানে কিন্তু সব সুভিনিয়ার শপগুলো আছে, এখান থেকে আপনার সুভিনিয়ার্স নিতেই পারেন। অনেক কিছু আছে কিন্তু এখানে, ম্যাগনেট, ফ্রিজ ম্যাগনেট সব কিছু। এখানে ব্যাগ, এইখানে দেখুন এগুলো কিন্তু শোপিস মনে হচ্ছে আমার। ওপরে প্লেট টাইপের রয়েছে, এদিকে ড্রেস, বাই 4 get 1 ফ্রি লেখা আছে। আর এদিকে কিন্তু ডুরিয়ান লজেন্স, তারপরে হচ্ছে এই বালিশগুলো যেগুলো আপনার ফ্লাইটে কাজে লাগে। তো আপনাদের যদি এক্সট্রা পয়সা থেকে যায় তাহলে কিন্তু এখানে এসে এগুলো কিনতে পারেন, ভালো অপশান বলবো আমি। একবার দাম দরগুলো জেনে নিই যদি কিছু কিনি সেটা আপনাকে দেখাচ্ছি তাহলে। এই দেখুন ফ্রিজ ম্যাগনেট, বাই 4 get 1 free. Excuse me, what's the price of fridge magnet? One piece. 15 and buy 4 get 1. Okay, thank you. এক পিসের দাম নাকি 15, ভাবতে পারছেন অনেক দাম কিন্তু বেশি এইখানে। এইখানে দেখুন কফির দোকান রয়েছে, এদিকেও কিন্তু বসার জায়গা আছে। আর পেনাং যেহেতু একখানেই এয়ারপোর্ট রয়েছে এরিয়াতে, সেই জন্য কিন্তু সব ফ্যাসিলিটি রয়েছে এখানে। সামনে দেখুন এটা হচ্ছে স্মোকিং এরিয়া, এগুলো কিন্তু এয়ারপোর্টে থাকে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেহেতু। সামনে রয়েছে ওয়াশরুমস, আর এদিকে হচ্ছে বসার জায়গা, কারণ এদিকেও কিন্তু গেটস রয়েছে। তো A6টা হচ্ছে এদিকে, A1গুলো হচ্ছে পেছন দিকে। আর এখন সময় হয়ে গেছে 3:05। এবার আপনাদের চট করে বলে দিই আমার চেক ইন, সিকিউরিটি আর ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স। আপনারা যদি ইন্ডিয়া থেকে বা কলকাতা থেকে যান, সিকিউরিটি কিন্তু অলমোস্ট সেমই হয়, ওখানে সব ইনস্ট্রাকশন দেওয়াই থাকে, সেই অনুযায়ী সিকিউরিটি আপনারা পাস করে যেতে পারবেন। ইমিগ্রেশন আর চেক ইনের জন্য কিন্তু সবসময় রাউন্ড ট্রিপ বা অনওয়ার্ডস ফ্লাইট, হোটেল বুকিং আর যে কোনো রেলেভেন্ট ডকুমেন্টস সাথে রেখে দেবেন। হার্ড কপি থাকলে ভালো, সফট কপিতেও কিন্তু কোনো অসুবিধা হবে না, যাতে আপনাকে টিকিট ইস্যু করতে বা ইমিগ্রেশনে কোনো প্রবলেম না হয়। প্রথমে যেতে যেতে আপনাকে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করে দিই। প্রথমে হচ্ছে চেক ইন, যেরকম চেক ইনটাই বললাম, কোনো কিন্তু ঝামেলা নেই, মানে দেখছেও না যে কী আছে কী নেই হ্যান ত্যান, খালি মুখে জিজ্ঞেস করছে যে ব্যাটারিগুলো এখানে নেননি তো, কোনো শার্প অবজেক্ট নেই তো, এবং খুচখাচ প্রশ্ন করছে। আর আপনাদের যেরকম দেখালাম ব্যাগেজ ট্যাগটা কিন্তু আগেই প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করার পর সেটা নিয়ে চলে যান চেক ইন কাউন্টারে, ও জাস্ট স্ক্যান করবে, ব্যাগেজটা ওয়েট করবে, তারপর ড্রপ অফ নিয়ে নেবে আর কি, মানে যেখানে ড্রপ করছেন ব্যাগেজটা। তো এটাই হচ্ছে প্রসিডিওর। সঙ্গে সঙ্গে কিন্তু বোর্ডিং পাসও আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন মেশিনটা থেকে, যেরকম দেখিয়েছি আপনাদের। তো এটা চেক ইন খুব সিম্পল। পিন্টু মানে কিন্তু গেট, এখানে যেমন দেওয়া আছে ডিটেলসগুলো যে কোন দিয়ে কোন গেট। আমরা যাবো হচ্ছে A1-এর দিকে, A1 কিন্তু ওই দিকে। নেক্সট যে পার্টটা আছে সেটা হচ্ছে ইমিগ্রেশন। প্রথমে গেলাম ইমিগ্রেশন কিন্তু একদম খালি ছিল, একটু ভয় পাচ্ছিলাম যে যদি ভিড়ভাড়টা হয়, তো সেরকম কোনো ব্যাপারই ছিল না। ইমিগ্রেশনে গেলাম, গিয়ে পাসপোর্টটা দিলাম, সাথে টিকিটটা দিলাম। লোকটা তাকিয়ে দেখি হাসলো, সেরকম কিছু না। আমিও কি বললাম গুড আফটারনুন স্যার, এই সেই করলাম। আমি সবসময় হেসে হেসে কথা বলি, বুঝলেন তো। হেসে হেসে লোকজনের সাথে কথা বললে কিন্তু অনেক কাজ বেরিয়ে যায়, কোনো সমস্যাই হয় না। তো এখানেও তাই করলাম, ওনার সাথে গিয়ে একটু হেসে হেসে বললাম স্যার এই সেই। তো ওখানে কিন্তু কিচ্ছু প্রশ্ন করেনি, কোনো প্রশ্ন নেই। ও আমাদের তাকে একটু হালকা হাসলো, সঙ্গে সঙ্গে স্ট্যাম্প করে দিল, আর আমি পাস করে গেলাম হচ্ছে ইমিগ্রেশন। এইখানে কিন্তু এই বাই 4 get 1 সব জায়গায় লাগিয়ে রেখেছে, সেই লোভে লোভে আপনারা যাবেন, কিন্তু জিনিসের দাম কিন্তু অনেক বেশি। তো পারলে টাকাটা এক্সচেঞ্জ করিয়ে নেবো, একবার দেখি জিজ্ঞেস করে এখানে কোনো এক্সচেঞ্জের প্লেস আছে নাকি। তো ইমিগ্রেশন করার পর চলে গেলাম হচ্ছে সিকিউরিটিতে। সিকিউরিটি আমাদের দেশে যেরকম হয় এখানেও কিন্তু সেরকম। ল্যাপটপটা বার করতে হলো, ক্যামেরা এবং বাকি জিনিসপত্র বার করিনি। জলটা কোচিং থেকে পাস করে দিয়েছে, কিছু বলেনি। জলের বোতল ছিল, আমায় বললো জলটা নিয়ে যেতে পারবে না। তো জলটা আমি চট করে খেয়ে নিলাম, ওখানে কম করে জল ছিল, ওই 200 ml 250 ml জল ছিল, ডক ডক করে খেয়ে নিলাম। খাওয়ার আমাদের প্যাকেট করা ছিল, সেটাও কিছু বলেনি।
আর বাকি কিছুই সেরকম দেখেনি, কিন্তু সব কিছুই নর্মাল, খুব নর্মাল, কোনো প্রবলেম হবে না। কনফিডেন্স নিয়ে চলে আসবেন, ইমিগ্রেশনটা ক্লিয়ার করে যাবেন, আর কোনোই ঝামেলা নেই। এই হচ্ছে বিখ্যাত দুরিয়ান, কত টাকা দাম একবার দেখতে হবে। 27 করে বলছে, বড় বড় প্যাকেট কিন্তু এগুলো, 35 করে এগুলো, দেখে নিন একবার। আর একটা জিনিস আপনাকে বলে দেওয়া, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া কিন্তু ভিসা অন অ্যারাইভাল, এটার সম্বন্ধে ডিটেলে আমি আরও বলবো ওখানে পৌঁছানোর পর এবং ইমিগ্রেশন হওয়ার পর। কিন্তু এইটুকু বলে রাখি, ওখানে কিন্তু দুটোই অপশন আছে, একটা হচ্ছে ই ভিসা আর একটা হচ্ছে ভিসা অন অ্যারাইভাল। তো ই ভিসা মানে আপনি জাস্ট অনলাইন টাকাটা পেমেন্ট করে একটা ভিসা নিয়ে রাখছেন, দ্যাট ডাজ নট গ্যারেন্টি যে আপনাকে ঢুকতেই দেবে। জাস্ট প্রসেসটাকে একটু সোজা করার জন্য, মানে অলরেডি পেমেন্টটা হয়ে যাচ্ছে, তো এয়ারপোর্টে নেমে আপনাদের পেমেন্ট করতে হবে না। এক্স্যাক্ট অ্যামাউন্টটা হচ্ছে 2527 এরকম, আর সেটা হচ্ছে 35 USD। তো সেটা দিয়ে আমরা কিন্তু অনলাইন ই ভিসাটা নিয়ে নিয়েছি, বা ভিসা অন অ্যারাইভাল এরকম নামই বলে আর কি, অনলাইন ভিসা অন অ্যারাইভাল, যাতে ওখানে নেমে আর পেমেন্ট না করতে হয়। জাস্ট ওটা দেখাবো, দেখি কি প্রসিডিওর হয় না হয় সেটাও আপনাদের বলবো, কিন্তু এটা হচ্ছে প্রাইস। খেয়ে নি, চলো। এই যে খাবার দাবার চলে এসছে, কষিদা খেয়ে নিচ্ছে, আমি চট করে খেয়ে নিয়ে বোর্ড করা শুরু করি। এই যে আমাদের পার্সেল করে আনা খাবার, মি গোরেং, নাসি গোরেং, এগুলো খেয়ে নিয়ে বোর্ড করা শুরু করবো। কৌশিক পাল, চলো চলো চলো। এই যে আমরা ফাইনাল এখন বোর্ড করছি, কিন্তু আমরাই লাস্ট মনে হচ্ছে, তো ফাইনাল কল দিয়ে দিয়েছে, এবার যাচ্ছি বোর্ডিংয়ের দিকে। কৌশিক পাল বলেছে, কৌশিক পাল, আমারটা উচ্চারণ করতে পারিনি। যাওয়া যাক, আমার সিট নাম্বার হচ্ছে 19F। ও, এখনও লোকজন আছে। ফ্লাই দুবাইও কিন্তু এখান থেকে ছাড়ে দেখছি। আমার 19F, এটা কিন্তু র্যান্ডাম বুকিং করেছিলাম আমি, মানে আগে থেকে ওয়েব চেক ইন করেছিলাম বলে এটা পেয়ে গেছি। কৌশিকদা কিন্তু আগে থেকে 1000 টাকা এক্সট্রা দিয়ে খাওয়ার, তারপর ইন্স্যুরেন্স, তারপর সিট সব কিছু করে নিয়েছে প্রথম থেকেই। তো দুরকমই অপশান আছে আপনাদের এখানে। এই এখন উঠছি ফ্লাইটে, এটা কিন্তু মনে হচ্ছে এয়ারবাস A320, তো অলমোস্ট ফুল। আর এখানে কিন্তু 30 থেকে 31টা রো থাকে। তো আমার হচ্ছে 19 নম্বর F, মানে হচ্ছে আইল সিট। আর এখানকার সিটের কম্বিনেশনটা দেখুন, এদিকে 3টে, এইদিকে 3টে। এয়ার এশিয়া কিন্তু বাজেট ক্যারিয়ার এখানকার। আর এয়ার এশিয়ার মধ্যে কিন্তু ভাগ আছে, এয়ার এশিয়া কিন্তু মালয়েশিয়া আছে, এয়ার এশিয়া ইন্দোনেশিয়া আছে। তো আমরা যদি ইন্দোনেশিয়া যাচ্ছি, ফ্লাইটের গায়ে কিন্তু ইন্দোনেশিয়া লেখা আছে, মানে এটা হচ্ছে এয়ার এশিয়া ইন্দোনেশিয়ার ফ্লাইট। মোটামুটি স্ট্যান্ডার্ড ফ্লাইট, নতুনত্ব কিছু নেই, খাওয়া দাওয়া নেই, জল চাইবো, যে জল দেয় তো ভালো, নইলে কী ব্যাপার, চিন্তা নেই কোনো। দেখো তোমায় কী দেয়। হ্যাঁ, তুমি তো নর্মাল রাইস দিয়েছো না? এখন সময় হয়ে গেছে হচ্ছে 3:47, আর আমি কিন্তু আমার জানলার ধারে এসে বসে পড়েছি। এই সিট নাম্বারটা হচ্ছে 19F। এখন একটু আওয়াজ পাবেন, কারণ কি এখানে অ্যানাউন্সমেন্ট চলছে, সেফটি অ্যানাউন্সমেন্ট। এখানে আরেকটা দুঃখের ব্যাপার হচ্ছে 19 নম্বরটাও কিন্তু এই ডানার ওপরেই পড়ে মোটামুটি। তো আপনারা খেয়াল রাখবেন, এদিককার ফ্লাইটগুলোতে কিন্তু এরকম সেট আপ। তো আপনারা ওই যদি 16 বা 15 থেকে 19-20 এরকম রেঞ্জে থাকেন, তাহলে কিন্তু ডানার ওপর সিট পড়বে। আর এই জানলাটাও বড় নোংরা, এটা আমার লাকটা খারাপ। যখন যেই সিটে বসি সেই জানলাগুলো বেকার হয়, কিন্তু তার মানে এই নয় যে বাইরে যে সুন্দর সিনসিনারি দেখতে পারবো সেটা আপনার দেখাবো না, নিশ্চয়ই দেখাবো। তাই চলুন এবার উড়ে যাওয়া যাক হচ্ছে জাকার্তার দিকে। আর অ্যাজ অলওয়েজ, এখনও অবধি বা এরপরেও যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে, আর কি দেখতে চান। এই এয়ার এশিয়ার ফ্লাইটে করে আমার 11 নম্বর দেশে যেতে যেতে আপনাদের কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দিয়ে দিই। এয়ার এশিয়ার এই QZ221 ফ্লাইট, এটা পেনাং থেকে যাবে হচ্ছে সয়াকট্টো হাট্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা কিনা জাকার্তা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও বলা হয়ে থাকে। পেনাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এই ফ্লাইট ছেড়েছে হচ্ছে 3:50 দুপুরবেলায়, আর টোটাল টাইম নেবে হচ্ছে 2.5 ঘন্টা। তাহলে কটায় নামবে? 5:20 নামবে হচ্ছে ইন্দোনেশিয়ায়। আমরা যে ছিলাম মালয়েশিয়াতে, বা কুয়ালালামপুর বলুন, পেনাং বলুন, তো এই এরিয়াগুলো বা মালয়েশিয়ার পুরো এরিয়াটা কিন্তু GMT+8 টাইম জোনে চলে, মানে আমাদের ইন্ডিয়া থেকে 2.5 ঘন্টা এগিয়ে। ইন্ডিয়া কিন্তু GMT+5.5, আর আমি এখন যেখানে যাচ্ছি মানে জাকার্তা অথবা ইন্দোনেশিয়া, সেটা কিন্তু GMT+7, মানে ভারত থেকে 1.5 ঘন্টা এগিয়ে। তো এই জিনিসটা মাথায় রাখবেন, যখনই নামবেন আপনার মোবাইল, ঘড়ি সব কিছু সিঙ্ক আপ করে নেবেন। আর এটাও খেয়াল রাখবেন, ইন্ডিয়া থেকে কিন্তু ইন্দোনেশিয়া 1.5 ঘন্টা এগিয়ে। এয়ার এশিয়া বা যে কোনো ফ্লাইটই আপনি কাটুন, একটা জিনিস কিন্তু সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে ব্যাগেজ।
এয়ার এশিয়া ব্যাগেজ অ্যালাওয়েন্স কিন্তু 7 কিলো, মানে যদি যে কোনো টিকিট কাটুন তাহলে কিন্তু মিনিমাম আপনারা 7 কিলো নিয়ে যেতে পারবেন ক্যাবিনে। আপনারা ধরুন চেক ইন ব্যাগেজ নিয়ে আসলেন, সেটা চেক ইন করাননি, অনলাইন করে নেওয়া কিন্তু সবচেয়ে ভালো, কারণ এয়ারপোর্টে এসে যদি করান তাহলে কিন্তু টাকা আপনাদের বেশি দিতে হবে। চেষ্টা করবেন একটা ফ্লাইট অ্যাগ্রিগেটর যেমনি স্কাই স্ক্যানার সেরকম জায়গা থেকে দেখতে, তাহলে সস্তার ফ্লাইটটাও দেখতে পারবেন, কী কী আছে না আছে সেটা দেখতে পারবেন, এবং নিজের সুবিধা অসুবিধা মতন কিন্তু ফ্লাইটের টিকিটটাও কাটতে পারবেন। অনবোর্ড যদি কিছু খাওয়ার অপশন থাকে সেটা আমি আপনাকে দেখাবো, কিন্তু এখানে মনে হচ্ছে না মেনু কার্ডটা আছে বলে, তাই এখানকার ম্যাক্সিমাম লোকজন কিন্তু খাওয়ার দাওয়ার নিয়ে এসছে। কিছু লোকজনকে হ্যাঁ হয়তো খাওয়ার সার্ভ করা হবে, কারণ তারা অলরেডি প্রি বুক করে রেখেছিল তাদের খাওয়ার। একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, এখানে যে এয়ার এশিয়া ফ্লাইটে আসছে সেখানে কিন্তু সব আইডিআরে দেওয়া আছে, মানে হচ্ছে ইন্দোনেশিয়ান রুপাইয়া। আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিতে, এখানে কিন্তু না আইএনআর, না আপনার হচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিত, না হচ্ছে ইউএস ডলার, সেখানে কিন্তু ইন্দোনেশিয়ান রুপাইয়া, কারণ ইন্দোনেশিয়াতে যাচ্ছি আমরা। ফ্লাইট ছেড়েছিল হচ্ছে 3:55 নাগাদ, আর এখন টাইম হয়ে গেছে হচ্ছে 4:20। এখনই কিন্তু খাওয়ার দাওয়ার দেওয়া শুরু হয়ে গেছে, মানে এখানে যে ট্রলিগুলো আছে সেই ট্রলিগুলো নিয়ে কিন্তু এয়ার হোস্টেস বা ওনারা কিন্তু নিয়ে ঘুরছেন, যাদের প্রিবুক করা আছে তাদের খাবারগুলো দিয়ে দিচ্ছেন, আর যারা নতুন খাবার নিতে চাইছেন, কফি নিতে চাইছেন, চা নিতে চাইছেন সেটাও কিন্তু দিচ্ছেন। আর এখানে আপনাদের পেমেন্ট আমার যতদূর মনে হচ্ছে আইডিআরে করতে হবে, অথবা ইউএসডিও নেবে, কারণ সব যে ইন্টারন্যাশনাল ফ্লাইট হয় তাদের কিন্তু ইউএসডি নেয়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওনারা ট্রলিটা নিয়ে আসছে, এখানে খাবারগুলো পরিবেশন করবে। এখন সবার জন্য কিন্তু এখানে খাবার নেই, এটা কিন্তু একটা বাজেট কেরিয়ার, মানে যে ফুল স্কেল যে সার্ভিসটা হয় সেটা কিন্তু এখানে নেই, মানে এক্সট্রা ব্যাগেজ, তারপর হচ্ছে খাওয়ার, তারপর হচ্ছে সিট, সেই সবগুলো নেই, তো সব কিছুই আপনাকে কিন্তু অ্যাড অন করতে হবে। সামনে নাকি ওয়েদার খারাপ, টার্বুলেন্স হবে, সেটা অ্যানাউন্স করলো, আর ফ্লাইটটাও কিন্তু বেশ কাঁপা শুরু হয়েছে, সেই জন্য কিন্তু ঘুমটা ভেঙে গেল, উঠে পড়লাম, বাইরে দিকে দেখলাম কিন্তু বেশ মেঘলা মেঘলা আছে। এক্সপেক্টেড জাকার্তায় বৃষ্টি থাকবে না, তাহলে আমরা এক নাইট যে জাকার্তায় থাকবো সেটা ভালো করে এক্সপিরিয়েন্স করতে পারবো, এক্সপ্লোর করতে পারবো। আর মোটামুটি ধরুন ওই 8 ঘন্টার মধ্যে কিন্তু নেমে যাওয়ার কথা জাকার্তাতে। বাইরের দিকে যে অবস্থা তাকিয়ে দেখছি ভালো বৃষ্টি রয়েছে, প্রচণ্ড মেঘ, প্রচণ্ড বৃষ্টি, ভালো টার্বুলেন্স ছিল, কিন্তু তার মাঝখান দিয়ে কিন্তু ফ্লাইট ল্যান্ড করাচ্ছে। আর যা টাইম বুঝছি মোটামুটি ঠিকঠাক টাইমে কিন্তু নেমে যাচ্ছে ইন্দোনেশিয়াতে। এই জুন জুলাই এই সময়টা কিন্তু খুবই ভালো টাইম ইন্দোনেশিয়া আসার জন্য, কিন্তু লাখ খারাপ থাকলে এখন বৃষ্টি পাওয়া যায়। কিন্তু চিন্তা করবেন না, নিচে নামি নেমে দেখি কেমন কি ওয়েদার আছে আর কীভাবে এক্সপ্লোর করা যায় জাকার্তা। বাইরে কিন্তু ভালো বৃষ্টি বোঝা যাচ্ছে, পুরো অন্ধকার একদম জাকার্তা। প্রচুর প্লেন রয়েছে, লায়ন এয়ারলাইন্স, বাটিক এয়ারলাইন্স, তারপর গারুডা এয়ারলাইন্স, আর এয়ার এশিয়া তো আছেই। এখানকার লোকজনে কিন্তু আলাদাই রাশ দেখছি, আমাদের ইন্ডিয়ার থেকেও বেশি। ঝপা ঝপ সব উঠে কিন্তু ব্যাগটাই নামাতে শুরু করে দিয়েছে। তাহলে দেখুন একবার, জাস্ট প্লেনটা দাঁড়িয়েছে, এখন কিন্তু সবাই উঠে পড়েছে। জোশ কিন্তু একদম হাই, কারণ এখন নেমে পড়েছি হচ্ছে ইন্দোনেশিয়াতে, ইন্দোনেশিয়ার ক্যাপিটাল জাকার্তায়। আর এটা হচ্ছে আমার জন্য 11 নম্বর দেশ। দারুণ লাগছে, মানে এখানে নেমে পড়েছি, মানে ভেতরে ঢুকতে হবে তার কোনো কথা নেই, কারণ এখন যাবো হচ্ছে ইমিগ্রেশন, তারপর হবে সিকিউরিটি, অনেক কিছু আছে কিন্তু। তো সেগুলো কভার করে 11 নম্বর দেশে ঢোকার সময় চলে এসছে। দাদা চলে এসছে। দাদা জোশ কিরকম তাহলে নতুন দেশে এসে? আরে এতভাবে ফ্লাইট কাঁপছে না, বলছি যেদিন প্রথম দিন এলাম তোমার ওই ইয়ে থেকে, কলকাতা থেকে চেন্নাই, সেদিনও ঠিক এরকম হচ্ছিল, প্রচন্ড ফ্লাইট কাঁপছিল, আজ তাই হচ্ছে, ভয় লাগে তো। হ্যাঁ, কিন্তু আমরা সব কাঁপুনিকে একদম পুরো হ্যান্ডেল করে নিয়ে এবার নতুন দেশে ঢুকবো, তাই তো? নতুন দেশ, নতুন ভাষা, নতুন অর্থ, মানে হ্যাঁ, নতুন কারেন্সি, নতুন টাইম জোন, সবকিছু নতুন, সব নতুন, ফুল নতুন।
এয়ারপোর্টটা কিন্তু সুন্দর মনে হচ্ছে দেখে, ভালোই লাগছে সত্যি। কিন্তু 3 দিন আগে আমাদের দেশ থেকে আসলাম, এখন 3 দিনের মধ্যেই আবার সেকেন্ড দেশে ঢুকে পড়ছি আর কি, মানে সেকেন্ড নতুন দেশ। আর এই দেশটা কিন্তু আমার জন্য নতুন, মালয়েশিয়া আগে একবার এসেছিলাম, কিন্তু এই দেশটা নতুন। তাই যাওয়া যাক এখন ক্যামেরাটা অফ করছি, সব কিছু প্রসিডিওর হয়ে যাক, তারপর আবার আপনার সাথে কথাবার্তা বলছি। এইখানটা দেখে নিন, এখানে কিন্তু কিউআর কোড দেওয়া আছে, এটা দিয়ে কিন্তু আপনারা ই-ভিওএ নিতে পারেন, মানে অনলাইন ভিসা অন অ্যারাইভাল, যেটা আমরা কিন্তু আগে থেকেই করে নিয়েছি, সব ডিটেলস প্রেজেন্ট আছে। এবার এদিকে দেখুন ব্যাগেজ ক্লেম এদিকে, ভিসা অন অ্যারাইভাল এদিকে, ওয়াশরুম এদিকে, সব কিছু এইদিকে। আর এয়ারপোর্টটা কিন্তু বিশাল বড়। দাদা লাগছে কিন্তু দারুণ, কারণ চলে এসেছি 11 নম্বর কান্ট্রিতে। ওফ, টু গুড টু গুড। এই যে এখন চলে এসছে হচ্ছে ব্যাগেজ কালেকশন করার জন্য, খুব সিম্পল ইমিগ্রেশন প্রসেস, সেগুলো কমপ্লিট করে ফাইনালি চলে এসেছি ব্যাগেজ নিতে, একদম ঝামেলা কম। আমরা যেহেতু ভিসা অন অ্যারাইভাল মানে ই-ভিওএ করে রেখেছিলাম, সেই জন্য ডিরেক্টলি আসলাম হচ্ছে যে ইমিগ্রেশন কাউন্টার সেইখানে। উনি জাস্ট দেখলেন আর জিজ্ঞেস করলেন কিসের জন্য, আমি বললাম ট্যুরিজম, আর চাইছিল হচ্ছে বোর্ডিং পাস লাস্ট ফ্লাইটের, মানে জাস্ট ট্র্যাক করার জন্য বা কোনো হয়তো ডকুমেন্টেশনের জন্য যে কোন ফ্লাইটটা করে এসছেন। আমার দেখানোর আগে বলে দিল ওকে ওকে আমি পেয়ে গেছি, কোনো অসুবিধা নেই। সেইটা দেখে নিয়ে সঙ্গে সঙ্গে বলে চলে যাও, কোনো হ্যাপাই নেই, কিচ্ছু নেই। আপনাদের বলবো এটা সবচেয়ে ভালো প্রসিডিওর, এটাই কিন্তু ফলো করতে পারেন, যে আগে থেকে অনলাইন অ্যাপ্লাই করে দিন ই-ভিসার জন্য, নট ই-ভিসা বা ভিসা অন অ্যারাইভাল মানে ই-ভিওএ, সেটা যদি করে দেন এখানে এসে পেমেন্টের কোনো গল্প নেই। এবার বলি সেকেন্ড অপশন, মানে আপনারা কিন্তু কিছু না নিয়ে ওখানে চলে আসতে পারেন। তাহলে ফার্স্টে আপনাদের গিয়ে ডান দিকে ফার্স্ট কাউন্টারটা আছে এটা, সেখানে গিয়ে পেমেন্ট করতে হবে। সেটা হচ্ছে 2657 মোটামুটি এরকম আইএনআরে, সেটা হয় হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 35 ইউএসডি। তো প্রথমে যে কাউন্টারটা আছে পেমেন্ট করার জন্য, সেখানে কিন্তু ইউএসডিতে পেমেন্ট করতে পারেন, অথবা ইন্দোনেশিয়ান রুপাইয়া আইডিআর সেটা দিকে পেমেন্ট করতে পারেন। হয়ে যাওয়ার পর আপনাকে একটা স্লিপ দিয়ে দেবে, মানে আপনার পেমেন্ট ডান। তারপর ডকুমেন্টস নিয়ে সব কিছু নিয়ে চলে আসুন হচ্ছে ইমিগ্রেশনের মেন কাউন্টারে, মানে আমরা যেখানে আসলাম, মানে আমরা যে ই-ভিওএটা করছি তার একটাই মানে হচ্ছে যে আমরা অনলাইন সব কিছু করে নিলাম, মানে ডকুমেন্ট দিয়ে পাসপোর্ট ডিটেলস দিয়ে, আমাদের ফ্লাইট ডিটেলস দিয়ে সব কিছু দিয়ে পেমেন্টটা খালি করে রাখছি, মানে ঝামেলাটা কমিয়ে দিচ্ছি। মানে 5 মিনিটও না, 5 মিনিটের কমেই কিন্তু হয়ে যাচ্ছে, কোনো হ্যাপা নেই। পাসপোর্টে দেখছিলাম স্ট্যাম্প দিল না, তারপর বললাম যে কী ব্যাপার, তারপর দেখলাম একটা স্টিকার টাইপের ছোটো কিন্তু পাসপোর্ট লাগিয়ে দিচ্ছে। এখানে এই মদের দোকানে পাশ দিয়ে আসি, এই বোতলগুলো দেখে কিন্তু হেভি লোভ লাগে, কিন্তু খাই না বলে আর কেনা হয় না। কিন্তু এই বোতলের শখ থাকলে মানে মনে হয় এটা যেন জমিয়ে রাখি বাড়িতে নিয়ে গিয়ে, হেভি লাগে। এবার দেখুন এখানে হচ্ছে কাস্টমস ডিক্লারেশন হবে, এখান থেকে স্কাই ট্রেনগুলোও আছে। আপনারা যখনই এয়ারপোর্ট থেকে বেরোবেন তার আগে কিন্তু কাস্টমস হয়ে যেতে হবে। তো সেই জন্য সিম্পল, কোনো ঝামেলা নেই, জাস্ট ওই কিউআর কোডটা স্ক্যান করুন। এয়ারপোর্টে যে ফ্রি ওয়াইফাই আছে তো সেটা কানেক্ট করে একটা কাজ করবেন, এখানে কিউআর কোডটা স্ক্যান করবেন, আপনার সব ডিটেলস লাগবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোন ফ্লাইটে আসছেন, সাথে কটা ব্যাগেজ আছে, কতদিনের জন্য থাকবেন, আপনার হচ্ছে কোথায় নামছেন, কোন যে রেসিডেন্স বা হোটেল সেটার অ্যাড্রেস, সেসবগুলো দেওয়ার পর কিন্তু একটা ডাউনলোড অপশান আসবে, একটা ফর্ম টাইপের, ওটাকে ডাউনলোড করে রেখে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এটা দেখুন, এটা হচ্ছে কিউআরটা, এটা কিন্তু স্ক্যান করতে হবে সব প্যাসেঞ্জারকে, করে এই কাস্টমস ফর্মটা ভরতে হবে, আর কোনো প্রসিডিওর নেই। এরপর এখান দিয়ে বেরিয়ে যেতে পারবো আমরা। এবার এইখানটা দেখে নিন, কাস্টমস থেকে বেরিয়ে আসার পর এটা হচ্ছে এরিয়া, সামনে কিন্তু ট্যাক্সির জন্য ডাকাডাকি করছে, কিন্তু আমরা ট্যাক্সি এখান থেকে নেব না, কারণ আমরা জানি এখানে গ্র্যাব, গোজেক দুটোই চলে। এই সাইডটায় রয়েছে মানি চেঞ্জার বা হচ্ছে মানি এক্সচেঞ্জ, এই দিকে রয়েছে হচ্ছে গ্রোসারি স্টোর বা এখানে খাওয়া দাওয়া টুকটাক দোকান, সেখান থেকে কিছু খাবো কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। নেক্সট ওদিকে রয়েছে হচ্ছে কিং সেলুলার, মানে এখান থেকে হচ্ছে আপনি সিম কার্ড নিতে পারেন। আর এই দিকে ফাইনালি রয়েছে হচ্ছে ইন্দো ম্যারেট পয়েন্ট, এটা একটা 7-Eleven মন কিছু মনে হচ্ছে। এদিকে রয়েছে একটা গ্রোসারি স্টোর, তো সব কিছু কিন্তু এয়ারপোর্টের মধ্যে অ্যাভেলেবেল আছে। তো এরপর আমরা নেব হচ্ছে সিম কার্ড, আপনাদের রেটটা দেখাবো যে কত রেট এখানে পাওয়া যাচ্ছে, আর এখান থেকে যদি এটিএম থাকে সেখান থেকে টাকাটাও তুলবো, কারণ আইডিআর লাগবে। রুফিয়া, ইন্দোনেশিয়ান রুফিয়া এনেছো তুমি আইডিআর? ও তাহলে ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। ইন্দোনেশিয়ান কারেন্সিকে বলা হয় হচ্ছে আইডিআর বা ইন্দোনেশিয়ান রুপাইয়া। আর অক্টোবরের রেট হিসেবে 1 আইএনআর, 1 ইউএসডি আর 1 টাকা কত আইডিআর হয় সেটা একবার দেখে নিন। জাকার্তা এয়ারপোর্টে কিন্তু প্রচুর মানি এক্সচেঞ্জারও আছে, তো আপনারা চাইলে আপনাদের প্রেফার্ড কারেন্সি থেকে লোকাল আইডিআর কিন্তু নিয়ে নিতে পারেন। জাকার্তা এয়ারপোর্টে কিন্তু এই একখানে এটিএম রয়েছে, এটিএম লিঙ্ক, তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে টাকা তুলতে পারেন। আমরা এখানে তুলছি না, চেষ্টা করবেন এখান থেকে না তোলার। জাকার্তায় যেহেতু ট্যুরিস্ট খুব একটা বেশি আসে না অ্যাজ কম্পেয়ার টু বালি, তো বালিতে আশা করছি অনেক বেশি এটিএমস থাকবে। আর কার্ড দিয়ে যদি তোলেনও, মানে এটিএম যদি ইউজও করেন, তাহলে কিন্তু ফরেক্স কার্ড ইউজ করবেন, কারণ কি ওটাতে ট্রানজ্যাকশন ফি থাকবে না বা খুব নমিনাল থাকবে, মার্কআপ ফি থাকবে না, এইসব অনেক ঝামেলা কম আছে। এখানে কিন্তু এয়ারপোর্টে সিম কার্ডের দাম দর একটু বেশি মনে হচ্ছে। এখানে জানি না, মানে 15 জিবির জন্য হচ্ছে 2,20,000 ইন্দোনেশিয়ান রুপিয়া 30 দিনের জন্য,
যেটা একটু কস্টলি লাগছে। আর একটা কথা ছিল 15 GB পাওয়ার 20 GB। 15 জিবি সব থেকে লোয়েস্ট। 15 জিবির জন্য 2,20,000 ইন্দোনেশিয়ান রুপিয়া, যেটা ভারতীয় টাকায় প্রায় 1100 টাকার কাছাকাছি। তো এখানে মনে হচ্ছে রেটটা বেশি, আমরা জন্য এখান থেকে সিমটা নেবো না, আমরা বাইরে গিয়ে কোনো শহর থেকে সিম নেবো। ওটাই করবো। আর গ্র্যাবে অলরেডি রেজিস্টার করা আছে আগের দেশটা থেকে, তো আইডিয়ালি মোটামুটি ট্র্যাক করে পৌঁছে যাওয়া উচিত। আগেও ওটা আমি অনেক দেশে করেছি, তো সেটাই করা ভালো অপশান। এয়ারপোর্টের ওয়াইফাই ইউজ করে গ্র্যাবটা ধরে ঘরের ওদিকে যাই, মানে জাকার্তা মেন সিটি সেন্টারে যাই, তারপর কি বাকি সব কিছু দেখছি। তাহলে সিম এখান থেকে নিচ্ছি না। এই দেখুন, আমরা কিন্তু এয়ারপোর্টের বাইরে চলে এসেছি। বাইরে এসে কিন্তু প্রচুর খাওয়ার দোকান রয়েছে। আর KFC থেকে কৌশিকদা নিজেকে সামলাতে পারেনি, ঢুকে পড়েছে। আমরা তো যাই KFC থেকে খেয়ে আসি। আর এখানে দেখুন গেঞ্জির দোকান রয়েছে। এইখান থেকে কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, তো আপনারা কিন্তু আগে থেকে প্রি বুক করতে পারেন ট্যাক্সি, অথবা এখানে এসে গ্র্যাব বা গোজেক ইউজ করতে পারেন। দুটো অপশানই আছে। অনেক খাওয়ার দোকান। খিদে পেয়েছে হালকা হালকা, তাই খেয়ে দিয়ে একবারে যাওয়া ভালো। এখান থেকে 30 কিলোমিটার যেতে হবে যেহেতু। আর এখানে সুন্দর ব্যাপারটা দেখুন, লাগেজ কিন্তু বাইরে রেখে দিতে হচ্ছে। এটা রেখে দিয়ে তারপর ভেতরে ঢুকতে পারবেন KFCর। এখানকার KFCতে চলে এসেছি। KFC মোটামুটি সব আইটেমই সেম দেখছি, কিছু কিছু নতুন আইটেম আছে। এখানে যিনি ওভাল টাইম বলে কিছু একটা বলছে, এটা নাকি কোনো মিল্ক প্রোডাক্ট মনে হচ্ছে। আর রাইসও আছে এদিকে। তো আমি নিলাম বার্গারের, আর দাদা নিল হচ্ছে এখানে চিকেন স্ট্রিপস আর ক্রিসপি চিকেন দেওয়া কিছু একটা। এই যে দেখুন আইস টি প্রথম আইটেম। এখানে রয়েছে বার্গার, ওখানে রয়েছে একটা কোলা ছোটো বোতল, ওদিকে ডেজার্ট পুডিং, সেটা খুলে দেখতে হবে। রাইস দিয়েছিল ছোট্ট একটা, যেটা ভাগ করে নিচ্ছি আমরা। আর এরকম মাংস দেখুন, একটা নন স্পাইসি হাড্ডিওয়ালা মাংস আর একটা বোনলেস স্ট্রিপস। এই সব কিছু মিলিয়ে পড়লো হচ্ছে 1,68,000 ইন্দোনেশিয়ান রুপিয়া, যেটা INR হয় হচ্ছে 842 রুপিস। তো ভাবুন এই এয়ারপোর্টের বাইরে 842 টাকা দিয়ে, মানে আমাদের দেশি টাকা দিয়ে আর কি, দুজন মিলে মোটামুটি ভরপেটটা খেয়ে নিচ্ছি। এখন KFC থেকে খাওয়া দাওয়া শেষ, এবার ধরতে হবে হচ্ছে গ্র্যাব বা যে কোনো ট্যাক্সি। তো গ্র্যাবের ব্যাপারটা বলে দিই, যখন আপনারা ইন্টারন্যাশনাল ডিপার্চার থেকে বেরোচ্ছেন, বেরোনোর পর কিন্তু বাঁদিকে চলে আসবেন, এবং বাঁদিকে আসার পর গ্র্যাবের কিন্তু একটা এরিয়া আছে, আপনাকে দেখিয়ে দিচ্ছি সেটা। সেখানে গিয়ে দাঁড়াবেন, আপনার ড্রাইভার আপনাকে কল করবে। ড্রাইভার বলাটা উচিত না, ড্রাইভার বলি না, মানে গাড়ির দাদা আর কি আপনাকে কল করবে। কল করে আপনাকে বলবে যে কোথায় যেতে হবে এক্স্যাক্টলি, বা দাঁড়াও 5 মিনিট বা 10 মিনিট। আমরা যেহেতু এখান থেকে সিম নিই, সেই জন্য একটা কাজ করলাম, সেটা হচ্ছে এয়ারপোর্টের কাছাকাছি চলে গেলাম, মানে বেরিয়ে গেছিলাম, তো কাছে গেলাম, ওয়াইফাই কানেক্ট করলাম। কানেক্ট করার পর দাদাকে কল করলাম, দাদা বললো এখানে আছে, মানে ও কিন্তু ডিরেকশন খুব ভালো দিয়ে দিল। জাস্ট বেরিয়ে বাঁদিকে গ্র্যাবের ওখানে চলে যাও, আমি আসছি 10 মিনিটে। এইটা হচ্ছে গ্র্যাবের পয়েন্ট। গ্র্যাবের সবুজ কালারে কিন্তু, তো এটা দেখে নেবেন। এখানে এসে আপনারা দাঁড়িয়ে পড়বেন, এখানে কিন্তু অনেকেই দাঁড়িয়ে আছে। তো এইখানে কিন্তু সাহেবজি এখানে আসবেন, এখানে এসে আমাদের তুলে নেবে আর কি। এখনও কিন্তু ওয়াইফাইতে কানেক্টেড আছে। এখানে দেখুন সব ডিটেলস দেওয়া থাকবে। এটা হচ্ছে গাড়ির নাম্বার, এই দাদার নাম, কত খরচা পড়ছে, সব কিছু। খরচা পড়ছে হচ্ছে 196,700 IDR বা RP, মানে এখানে এটাকে IDR বলে, ইন্দোনেশিয়ান রুপিয়া, বা RPও বলে। আর আরেকটা জিনিস শুনেছিলাম যে ইন্দোনেশিয়ান মানুষজন নেই খুব ভালো, এবং এনাদের হসপিটালিটি নেই খুব ভালো। তো সেটা কিন্তু প্রমাণ পেলাম KFCতে গিয়ে, এবং বাকি মানুষজনদের সাথে কথাবার্তা বলে। সবাই হেসে হেসে কথা বলছে। এখানে এই ট্রিপটায় প্রচুর লোকাল এক্সপিরিয়েন্স হবে, প্রচুর লোকাল লোকজনদের সাথে কথা বলবো, আপনাদের দেখাবো, যতটা বাড়ি শেয়ার করার চেষ্টা করব, যাতে আপনারা একদম লোকাল একটা ফিল পান। বা আপনারা যদি বালিতেও আসেন, জাকার্তা আসেন, যেখানেই আসেন আর কি, সেখানে যে কেমন এক্সপিরিয়েন্সটা হবে সেগুলো কিন্তু শেয়ার করবো। তাই স্টে টিউন টু ঘোষ প্রভু অ্যাডভেঞ্চার্স। এরপর গ্র্যাবে উঠে পড়ি আর এগিয়ে চলি ইন্দোনেশিয়ার ক্যাপিটাল জাকার্তার সিটি সেন্টারের দিকে। ইন্ডিয়ান আর প্যাসিফিক ওশানের মাঝখানে অবস্থিত ইন্দোনেশিয়া কিন্তু সাউথ ইস্ট এশিয়া আর ওশেনিয়ার একটা পার্ট। ইন্দোনেশিয়াতে রয়েছে 17,000-এর বেশি আইল্যান্ড, যার মধ্যে সবচেয়ে মেন আইল্যান্ডগুলো হচ্ছে সুমাত্রা, জাভা, সুলাভেসি, বর্নিও আর নিউ গিনি। ইন্দোনেশিয়া কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় আর্কিপেলাগো স্টেট, আর এরিয়ার হিসেবে যদি দেখেন এটা হচ্ছে 14th লার্জেস্ট কান্ট্রি। ইন্দোনেশিয়ার টোটাল পপুলেশন হচ্ছে 280 মিলিয়ন, আর এটা কিন্তু একটা মুসলিম মেজরিটি কান্ট্রি। ইন্দোনেশিয়ার জাভা আইল্যান্ড হচ্ছে সবচেয়ে পপুলাস বা সবচেয়ে বেশি লোকজন কিন্তু এখানে থাকে। শোনা যায় ইন্দোনেশিয়াতে কিন্তু 700-র বেশি ভাষা আছে, আর এখানে অলমোস্ট 88% মানুষজন কিন্তু ইসলাম ফলো করে। তারপর রয়েছে ক্রিশ্চিয়ানিটি, যেটা মোটামুটি 10% মানুষ, আর 1.7% মানুষ কিন্তু হিন্দুইজম ফলো করে। এখন যাচ্ছি ইন্দোনেশিয়ার ক্যাপিটাল শহর জাকার্তাতে, যার ব্যাপারে আপনাদের অনেক ইন্টারেস্টিং ইনফরমেশন শেয়ার করব নেক্সট ভিডিওতে। জাকার্তা কিন্তু সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে বড় শহর, আর পৃথিবীর 29th মোস্ট পপুলাস শহর। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, এই যে পাশে যে পাতটা আছে না, এটা কিন্তু বাসের জন্য। ওখানে কিন্তু গাড়ি বা বাইক কেউ কিছু ঢুকতে পারছে না। বাস স্টপগুলো কিন্তু ওই দিকটাতেই রয়েছে। এটা কৌশিক দাই খেয়াল করেছে, আমি কিন্তু দেখতেও পাইনি ভালো করে, এখন ভালো করে নোটিস করে দেখছি।
এই দেখুন সামনের বাসটা দেখুন, এখানকার মনে হচ্ছে ট্রান্সপোর্টের বাস, অন্য একটা পাত দিয়ে যাচ্ছে। আচ্ছা এখান দিয়ে গাড়ি যেতে দিচ্ছে কিন্তু, মানে এখানে ক্রসিংগুলো আছে, এই যে দেখুন ক্রস করে যাওয়া যাচ্ছে, কিন্তু এই পাতটা সম্পূর্ণ আলাদা। আর এখানে আরেকটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে রাইট হ্যান্ড ড্রাইভ। কিন্তু আমাদের ভারতবর্ষে যেটা আছে না, মানে আমরা যেটা করি সেটাই কিন্তু রাইট হ্যান্ড ড্রাইভ। এদিকে রাস্তাঘাট কিন্তু এই শহরে বেশ ভালোই দেখছি, ডিভাইডারওয়ালা রাস্তা, বেশ চড়া, অলমোস্ট 3 লেন। এই এখন চলে এসেছি এয়ারবিএনবিতে। এটা কিন্তু বিশাল বড় একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। এখানে যে মেন সিকিউরিটি বা রিসেপশন আছে সেখানে খুঁজে গেলাম, গাড়ি একদম সামনেই ড্রপ করে দিয়ে গেল। তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম, তো ওনারা বললেন যে লকার নাম্বার দেখাও। এখানেও কিন্তু সেই সেম সিস্টেম, মানে লকার থেকে কি চাবি নিতে হবে, মানে ঘরের চাবি যেটা ওনার রেখে দিয়ে গেছে। তো এখন এই ডায়মন্ড টাওয়ারের মেন যে লকার এরিয়া সেখানে যাই, সেখান থেকে চাবিটা নিয়ে তারপর ঘরে ঢুকবো গিয়ে। এই যে দেখুন চাবি পেয়ে গেছি। এখানে কিন্তু খুব ইজি অ্যাক্সেস। এখানে একটা বারকোড দিয়ে দিয়েছিল, বারকোডটা কিন্তু এখান থেকে স্ক্যান করাতে হলো। আর যে সিকিউরিটি উনি এসে এখান থেকে কিন্তু এই যে এগুলো হচ্ছে লকার সেকশন, এখান থেকে কোড স্ক্যান করিয়ে সেই বাক্সটা খুলে দিলেন। বাক্সের মধ্যে ছিল ওই চাবি। হেভি সিস্টেম কিন্তু, মানে হেভি সিস্টেম। ওনার আসার কোনো দরকার নেই, কিচ্ছু নেই। ইভেন আমি রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করলাম যে সিম কার্ড দরকার, বলে সিকিউরিটি তোমাকে হেল্প করবে এখান থেকে একটু দূরে, তো সেখানে গিয়ে তুমি সিম কার্ডও নিয়ে আসতে পারো। লোকজন, ফার্স্ট ইমপ্রেশন আমার কিন্তু ভালো লাগছে, বেশ ভালো লাগছে। এইখানে সিস্টেম দেখুন, একদম অ্যাপার্টমেন্টের জাস্ট পাশেই, মানে জাস্ট বেরিয়েই কিন্তু এত বড় একটা গ্রোসারি স্টোর, এখানে সব পাওয়া যাচ্ছে। চাল পাবো গো, কোনো চিন্তা নেই। আমরা এখানে আবার খাবার দাবার বানাবো, কিন্তু পরে আসবো, পরে এসে জাকার্তা কীরকম কস্টলি, জিনিসের কীরকম দাম, এগুলো সব দেখাবো। চাকু এখনই লাগবে? পরে আসছি, চলে ঢুকে যাই, তারপর আসছি আবার একটু এক্সপ্লোর করে দাম দরগুলো দেখাবো না একটু। এটা কি মনে হচ্ছে? এটা তো মিনিকিট চাল মনে হচ্ছে। এটা বাসমতি লাগছে না? হ্যাঁ, এটা বাসমতি রাইস লেখা আছে। এই যে এখন পৌঁছে গেছি জাকার্তার এয়ারবিএনবিতে। প্রথমেই জিনিসপত্র একটু ছড়ানো হয়ে গেছে, তাও চট করে আপনাকে দেখিয়ে দিই ঘরদোরটা কীরকম। একটু কম্প্যাক্টের মধ্যে ভালো। এটা কীরকম একটা গন্ধ আছে, এটা প্রবলেম। কিন্তু লাস্ট মোমেন্টে যেহেতু বুক করেছি, বেশি দাবি জানি লাভ নেই। দামটা তলায় দিয়ে দেবো। আর বুক করেছি এয়ারবিএনবি থেকে, নামটা আমি দিয়ে দেবো। ঘরটা দেখে নিন আগে। ঘর দিয়ে ঢুকলাম, এটা হচ্ছে এন্ট্রেন্সের ঢোকার পরই রয়েছে একটা ওয়াশিং মেশিন। আর এখানে কিন্তু দেখুন এরকম ইন্ডাকশন টাইপের এরকম স্টোভ বলুন বা গ্যাস বলুন সেটা চলে। এখানে রয়েছে কিচেন সিঙ্ক, ওদিকে হচ্ছে গরম কেটলি। আর এখানে হয়তো জিনিসপত্র আছে রান্নাবান্না করার জন্য, আই হোপ। সেটা পরে ভালো করে দেখতে পাবো। খুলে দেখি। হ্যাঁ, এখানে রয়েছে দেখুন বাসন কোসন। এখানে রয়েছে মাইক্রোওয়েভ, এখানে রয়েছে ফ্রিজ যেখানে আমরা জল ঢুকিয়ে দিয়েছি। এইদিকে রয়েছে একটা কুইন সাইজের বেড, কিং বলবো না, কুইন সাইজের বেড, নরম সরমই মনে হচ্ছে। এইদিকে হচ্ছে একটা ওয়ার্ড্রব, আর ওইখানে হচ্ছে বসার জায়গা, ছোটো টি টেবিল টাইপের। আর এখানে একটা টেবিল আছে, ওপরে রয়েছে টিভি, যেটা আমাদের কাজে লাগবে না। আর এইদিকে রয়েছে 1 নম্বর একটা বারান্দা। সেই বারান্দা দিয়ে বেরিয়ে দারুণ সুন্দর জাকার্তা শহরের ভিউ দেখতে পাওয়া যায়। এটা কিন্তু সেই লাগছে, হেভি লাগছে। কিন্তু এই ছোট্ট বারান্দার উপরে কিন্তু এসি রয়েছে, মানে এসির আউটডোর ইউনিট রয়েছে, এখানে এসে কিন্তু দাঁড়ানো যাবে না, গরম হয়ে যাবে ব্যাপারটা। কিন্তু এটা হচ্ছে 37 নম্বর ফ্লোরে, 37G PH, মানে পেন্ট হাউস ফ্লোর বা কিছু একটা বলে এটাকে, আমি তো জানি না, মুখ্য মানুষ। কিন্তু এখানে ভিউটা কিন্তু A ক্লাস আছে, A ক্লাস ভিউ। এবার লাইটটা অফ করে দিই, দেখি কেমন লাগছে। কিন্তু এইখান থেকে মনে হচ্ছে দারুণ সুন্দর ভিউ দেখতে পাওয়া যাবে। আহা, কি অপূর্ব! পুরো শহর একদম জ্বলে উঠেছে। আর এত উপরে রয়েছি আমরা যে সব কিছু দেখতে পাওয়া যাচ্ছে। এবার আপনাদের চট করে দেখিয়ে দিই এই এয়ারবিএনবির ওয়াশরুমটা কীরকম। সব কিছু ফ্যাসিলিটি আর অ্যামিনিটিস কিন্তু এখানে আছে, তাই আপনাদের কোনো সমস্যাই হবে না। ভাইদের সাথে হেভি মজা হচ্ছে। এখানে গেটে রয়েছে, এখন 9:30 বাজে। এখন বেরিয়ে যাবো হচ্ছে সিম কার্ড আনতে। এটা কিন্তু শাহরুখ খানকে চেনে, শাহরুখ খান বলছে এখান থেকে 8 ঘন্টার মধ্যে ফিরে আসতে হবে। 8 ঘন্টা পর কল আছে, কিন্তু সিম কার্ডটা নিয়ে আসতে হবে। সিম কার্ড না হলে হচ্ছে না। টেলকম সেলের সিম কার্ড নিয়ে আসবো এখান থেকে। এক ভাই আছে, মানে সিকিউরিটি আর কি, খুব ভালো লোকজন। কিন্তু সে বলে চলো তোমাকে হেল্প করছি, তোমাকে আমি নিয়ে যাচ্ছি। এখানে 10 মিনিট যেতে হবে, 10 মিনিট আসতে হবে। এসে নাকি সিমটা নিয়ে আসবো আর কি। তো ঝপাঝপ যাই, মানে তাড়াহুড়ো রয়েছে, এর সাথে গল্প করছি। এরা বিড়ি সিগারেট খাচ্ছে, জিজ্ঞেস তুমি খাও নাকি? আমি বললাম না, এসব খাই না, বুকে ব্যথা। চেয়ার দিয়ে গেছে। আমি বললাম মোটা হয়ে যাচ্ছি, চেয়ারে বসবো না, এইসব করে দারুণ। ইন্দোনেশিয়ার স্টার্টটা কিন্তু ভালো হচ্ছে।
এই ভাইয়ের বাইকের পেছনে বসে পড়েছি। কাওয়াসাকির বাইক কিন্তু কাওয়াসাকি। হোয়াট ইজ দ্য মডেল অফ বাইক মডেল? নেম কাওয়াসাকি বাইক নেম W। ওকে, বাইকটা কিন্তু হেভি ডেঞ্জার। পেছনে সিটের পেছনে কিন্তু কিছু ওই নেই, মানে কোনো গার্ড নেই, কিছু নেই। এখানে সব টেলকম সেলের সিম আছে। 29 GB is 100,000, no? 29 GB, 100,000. Okay. And 11 GB, how much? It's 70. 70? 70. And 7? 50. 50. And all are 1 month validity. Only internet. Only internet. এই খালি ইন্টারনেট নিয়ে সিম কার্ড নিয়ে ফেলি, সিম কার্ড ফোনে লাগিয়ে দেওয়া হয় আর পয়সাও দিয়ে দিই। কিন্তু পরে বুঝতে পারলাম এখানকার লোকাল সিম কার্ড চালানোর জন্য আপনাদের কিন্তু ইন্দোনেশিয়ারই ফোন লাগবে। তাই রেপিউটেড সিম কার্ডের দোকান থেকে বা আমি বলবো এয়ারপোর্ট থেকে কিন্তু সিম কার্ড নিয়ে নিন, সেটাই সবচেয়ে ভালো অপশান। অথবা আমি পরে একটা ই সিম নিয়েছিলাম, যেটা ডিটেলস আমি পরে শেয়ার করে দেবো। আপনারা যদি ডিরেক্ট বালিতে যান তাহলে এই সমস্যা হবে না, ওখানে কিন্তু সিম কার্ড প্রচুর অ্যাভেলেবেল। এরপর হোটেলে ফিরে যাই, আর হোটেলে গিয়ে রাত্রিবেলায় টুকটাক কাজ শেষ করে ঘুমিয়ে পড়ি। তাই আজকের মতন গুড নাইট ফ্রম জাকার্তা ইন ইন্দোনেশিয়া। দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট এপিসোডে। টিল দেন আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, আর জানাবেন কমেন্ট করে যে কেমন লাগলো, কারণ জীবন কিন্তু একটাই।